হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হরিণঘাটা স্টাডি সার্কেল। আমি সুপ্রিয়া। আজ আলোচনা করব বায়োলজির প্রথম চ্যাপ্টার কোষ নিয়ে। তো চলো শুরু করি। কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একক। গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একক কেন বলা হচ্ছে? প্রত্যেকটা জীবদেহ অর্থাৎ প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক প্রত্যেকটা জীবদেহই কোষ দিয়ে গঠিত, এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং এই কোষগুলোর মধ্যেই জীবের সমস্ত জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন হয়। যেমন দেখো, একটা বাড়ির গঠনগত ভিত্তি বললে কি বোঝাবে? ইটকে, কতগুলো ইট দিয়ে দেওয়াল তৈরি হচ্ছে, কতগুলো দেওয়াল নিয়ে একটা ঘর, এবং কতগুলো ঘর নিয়ে হচ্ছে বাড়ি। ঠিক তেমন কতগুলো কোষের সমষ্টি। কোষ কতগুলো কোষের সমষ্টি যারা একই ধরনের কাজ করে, সেই কোষের সমষ্টিকে বলা হচ্ছে কলা বা টিস্যু। আবার কতগুলো কলা নিয়ে হচ্ছে অঙ্গ, অর্গান, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, চোখ প্রত্যেকটাই একটা অঙ্গ। আবার কতগুলো অঙ্গ নিয়ে তৈরি হচ্ছে তন্ত্র, যেমন রেচনতন্ত্র, সংবহনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র। এই তন্ত্র, বিভিন্ন তন্ত্র নিয়ে তৈরি হচ্ছে জীবদেহ। জীব, তাহলে বুঝতে পারছো যে জীবের গঠনগত একক হচ্ছে কোষ, এবং জীবের সমস্ত কাজ, যেমন যে আমরা খাদ্য গ্রহণ করছি সেটা পাচিত হচ্ছে পৌষ্টিকতন্ত্রের দ্বারা। তারপর আমাদের দেহ থেকে সমস্ত বিপাকজাত দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে রেচনতন্ত্রের দ্বারা। সংবহন হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের দ্বারা। দেখো, দুটো তন্ত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস এবং শিরা, ধমনী, রক্ত, এগুলো নিয়ে তৈরি। তো এই সব কিছুই কোষ দ্বারা গঠিত হচ্ছে, এবং এই সমস্ত তন্ত্রগুলো মিলেই মানবদেহের সমস্ত কাজ, অ্যাক্টিভিটি যত আছে, কাজ হচ্ছে, সেই কাজগুলো করছে। অর্থাৎ এই কারণেই কোষকে বলা হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক, বিল্ডিং ব্লক অফ লাইফ বা ব্রিক অফ লাইফ বলা হচ্ছে সেলকে। এবার দেখো, সেল কথাটা ইংরাজি কথা। সেলের বায়োলজিক্যাল টার্ম হচ্ছে সাইটো। আর সেল সম্পর্কিত পড়াশোনা বা কোষ সম্পর্কিত চর্চাকে বলা হচ্ছে সাইটোলজি। এটা আসে পরীক্ষায়, সাইটোলজি। এবং এই যে প্রথম লাইন, জীবের গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একক কি, এটাও আসে পরীক্ষায়। ব্রিক অফ লাইফ কাকে বলা হয়? কোষকে। আর কোষ সম্পর্কিত পড়াশোনা সাইটোলজি। এবার দেখো, কোষ কে আবিষ্কার করেন প্রথম, বা প্রথম দেখেন কে? রবার্ট হুক, প্রযুক্তিবিদ। তিনি নিজের তৈরি মাইক্রোস্কোপে প্রথম একটা কর্কের পাতলা ছেদ দেখেছিলেন। তাতে দেখেছিলেন কতগুলো কম্পার্টমেন্ট, ছোট ছোট ঘরের মতো বা বক্সের মতো। উনি এরকম অনেকগুলো ঘরের মতো দেখেছিলেন। তো এটার নাম রবার্ট হুক দিয়েছিলেন সেলুলা, যেটা থেকে সেল কথাটা এসছে বা কোষ কথাটা এসছে। এটা একটা ল্যাটিন শব্দ সেলুলা, যার মানে লিটিল রুম, ছোট ঘর। সেই সেলুলা থেকে সেল কথাটা এসছে। তাহলে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন কে, বা কোষ দেখেন কে, কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে উনি কর্কের ছেদ থেকে কোষ দেখেছিলেন। এই কর্ক হচ্ছে ওক গাছের ছাল বা বাকল, সেটা থেকে উনি কোষ দেখেছিলেন। কিন্তু উনি যে কোষটা দেখেছিলেন সেগুলো ছিল মৃত কোষ বা ডেড সেল উনি দেখেছিলেন। তাহলে ডেড সেল প্রথম পর্যবেক্ষণ করেন রবার্ট হুক। এরপরে 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ভন লিউয়েনহক, উনি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া সেল দেখেছিলেন। উনি কিছু সজীব সেল দেখেছিলেন, অর্থাৎ জীবিত কোষ দেখেছিলেন। তাই পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রথম সজীব কোষ কে দেখেন, তাহলে কিন্তু উত্তর হবে অ্যান্টন ভন লিউয়েনহক। আর প্রথম কোষ দেখেন রবার্ট হুক। দেখো, হুক কথাটায় দুটো বর্ণ আছে, আবার কোষেও দুটো বর্ণ আছে। এভাবে তোমরা মনে রাখতে পারো যে রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কারক। উনি ডেড সেল দেখেছিলেন, অ্যান্টন ভন লিউয়েনহক দেখলেন সজীব কোষ। এবার ম্যাথিয়াস লেইডেন, জার্মান বোটানিস্ট, উনি বলেছিলেন
যে সমস্ত উদ্ভিদ দেহই কোষ দ্বারা গঠিত। উনি উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত বললেন প্রায় সমসাময়িক সময় 1839 খ্রিস্টাব্দে থিওডর সোয়ান, ইনিও একজন জার্মান প্রাণীবিদ বা জুওলজিস্ট, উনি বললেন সমস্ত প্রাণীদেহ কোষ দ্বারা গঠিত। তো এই দুজন দিলেন হচ্ছে কোষ তত্ত্ব বা সেল থিওরি। এটাও পরীক্ষায় আসে যে সেল থিওরির আবিষ্কারক কে, তখন কিন্তু হবে এই স্লেইডেন এবং সোয়ান। এই স্লেইডেন এবং সোয়ান একজন ছিলেন উদ্ভিদবিদ, একজন প্রাণীবিদ। এরা বলেছিলেন যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের দেহই কোষ দ্বারা গঠিত এবং কোষের মধ্যেই উদ্ভিদ এবং প্রাণীদের সমস্ত কার্যকলাপগুলো হয়। এটাই সেল থিওরি। আর এই সেল থিওরিটাকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন রুডলফ ভিরকো। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন যে সমস্ত জীবকোষ আর প্রাণীকোষ তো কোষ দ্বারা তৈরি, কিন্তু এই কোষটা এলো কোথা থেকে? উনি বলেছিলেন ওমনিস সেলুলা ই সেলুলা, একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে প্রত্যেকটা কোষই বিদ্যমান কোষ থেকে এসেছে বা পূর্ববর্তী কোষ থেকে এসেছে। যে প্রত্যেকটা কোষ প্রি এক্সিস্টিং কোষ, এই কোষটা থেকে আরেকটা কোষ এসছে, তার থেকে আরেকটা কোষ এসছে, তাহলে এই কোষটা এসছে এই কোষ থেকে, আবার এটা এসছে এই কোষ থেকে। অর্থাৎ বিদ্যমান কোষ যেটা প্রি এক্সিস্টিং কোষ, যে কোষটা আগে থেকেই আছে সেটা থেকে নতুন কোষ হচ্ছে। আমরা কোষ বিভাজনেও তাই দেখতে পাই যে একটা কোষ থেকে আরেকটা কোষ হয়, তারপর আরেকটা থেকে আরেকটা, এভাবে কোষ বিভাজনের ধারণাটা উনি দিয়েছিলেন। তাহলে এই রুডলফ ভিরকো কোষ থিওরিটাকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন। তাই যদি আসে যে পূর্ববর্তী কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়, এই তত্ত্ব কে দিয়েছিলেন? তাহলে উত্তর হবে রুডলফ ভিরকো, সালটা 1855। এবার দেখো বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন আয়তনের কোষ আছে, সেই অনুযায়ী কোষকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এককোষী প্রাণী আর বহুকোষী প্রাণী। ইউনিসেলুলার সেল কাদের দেখা যায়? ব্যাকটেরিয়া, প্যারামিশিয়াম, অ্যামিবা আর ক্ল্যামাইডোমোনাস, এদের দেখা যাচ্ছে এককোষী সেল, অর্থাৎ এদের একটাই কোষ আছে, একটা কোষের মধ্যেই এদের সমস্ত কিছু সম্পন্ন হয়। আর মাল্টিসেলুলার সেল দেখা যায়, দেখো ছবিতে দেখতেই পাচ্ছ যে উন্নত শ্রেণীর প্রাণী, মানুষ, উদ্ভিদ আর প্রোটোজোয়া এবং শৈবাল, এদেরও কোষ হচ্ছে বহুকোষী, অর্থাৎ উন্নত কোষ দেখতে পাওয়া যায় বা এদের দেহে কোষের সংখ্যা একের অনেক বেশি। এটা কোষের সংখ্যা অনুযায়ী কোষের প্রকারভেদ আর কোষের গঠন অনুযায়ী, মেনলি কোষের নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ আর ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। দেখো প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গনু দেখা যাচ্ছে না, কোনো পর্দা ঘেরা কোষাঙ্গনু যেটা ইউক্যারিওটিক কোষে আছে, যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, এই কোনো পর্দা ঘেরা কোষাঙ্গনুই কিন্তু ইউক্যারিওটিক কোষে নেই। কিন্তু কোষের যে ডিএনএ থাকে, নিউক্লিয়াসের যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকার মধ্যে, ক্রোমাটিনের মধ্যে যে ডিএনএ আছে সেটা এই প্রোক্যারিওটিক কোষে আছে। যেটা কোথায় আছে সেটা এই সাইটোপ্লাজমের মধ্যে দেখো ভাসমান অবস্থায় রয়েছে। এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থাতে রয়েছে ডিএনএটা। এটা আদি কোষ বা প্রাথমিক কোষ। প্রোক্যারিওটিক, প্রো কথা থেকে প্রাচীন বা আদি বা প্রাথমিক, এটা তোমরা মনে রাখবে। আর ইউক্যারিওটিক কোষ মানে আধুনিক কোষ, যাতে সমস্ত, এটা জটিল কোষ যাতে সমস্ত পর্দা ঘেরা কোষাঙ্গাণু আছে, নিউক্লিয়াসটা সুগঠিত। আর প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা সুগঠিত এবং অন্যান্য কোষাঙ্গাণু আছে। এবার দেখো কোষের আকৃতি অনুযায়ী কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, বৃহত্তম কোষ, এগুলো পরীক্ষায় আসে। তো দেখে নাও ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম এটা সবচেয়ে ছোট কোষ। বৃহত্তম কোষ উটপাখির ডিম, অস্ট্রিচ এগ,
আর মানব দেহের, এটা তো গেল ইন জেনারেল ক্ষুদ্রতম কোষ আর বৃহত্তম কোষ। যদি মানব দেহের ক্ষুদ্রতম কোষ বলে তখন হবে শুক্রাণু, অর্থাৎ মেল সেল, পুরুষদের থাকে মেল। আর মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ওভাম, ডিম্বাণু, যেটা ফিমেল সেল। আর মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নার্ভ সেল, নিউরন। নিউরন হচ্ছে সর্বাপেক্ষা দীর্ঘতম লম্বা কোষ। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা থেকে কিন্তু পরীক্ষায় আসে। এরপরে দেখো কোষের বিভিন্ন আকৃতি হয়, যেমন লোহিত রক্তকণিকার কোষ এরকম গোলাকার, দণ্ডাকার। শ্বেত রক্তকণিকার কোষ অ্যামিবার মতো। আর নার্ভ কোষ বা নিউরনের কোষ, যেটা স্নায়ু কোষ, সেটা এরকম শাখা পোশাকা যুক্ত এরকম লম্বাটে শেপের হচ্ছে নিউরন কোষ বা স্নায়ু কোষ। এছাড়া এখানে কিছু উদ্ভিদ কোষের ছবি আছে, দেখো ট্রাকিড কোষ এরকম জাইলেম কলার ট্রাকিড কোষ এরকম লম্বাটে আকৃতির, দুদিক প্রান্ত জোড়া। কলামোনার এপিথেলিয়াম কোষ যেটা লম্বাটে এবং এরকম সরু। আর মেসোফিলের কোষ হচ্ছে গোলাকার এবং ডিম্বাকার। তো এই বিভিন্ন আকৃতির কোষ হয়। এবার আমরা দুটো কোষের ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। দেখে নেব উদ্ভিদ আর প্রাণী কোষের কি কি পার্থক্য আছে, কেন কোন দিক থেকে দুটো আলাদা। দেখো এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখা যায়, কিন্তু প্রাণী কোষে দেখো কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, কোষ প্রাচীর থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে এবং কিছু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এর কাজ কি? এর কাজ হলো এই যে কোষটাকে একটা আকৃতি প্রদান করবে আর কোষের ভেতরের অংশকে রক্ষা করবে। এটা ভেদ্য, এর মধ্যে দিয়ে সমস্ত কিছু প্রবেশ করতে পারে, এর মধ্যে দিয়ে সমস্ত জিনিস ভেতরে প্রবেশ করতে পারে, এটা ভেদ্য। আর প্রাণী কোষের ক্ষেত্রে এবং উদ্ভিদ কোষ উভয়ের ক্ষেত্রেই কোষ প্রাচীরের পরে যেটা আছে দেখো, সেটাকে বলা হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কোষ পর্দা, যেটা প্রাণী কোষের ক্ষেত্রেও আছে। এই জায়গাটা কোষ পর্দা। এটা তিনটে স্তর দ্বারা গঠিত, প্রোটিন, লিপিড, প্রোটিন। আমরা পরে কোষ পর্দাটা ডিটেলে দেখব। এই যে কোষ প্রাচীর এ সমস্ত জিনিসকে ভেতরে প্রবেশ করতে দিলেও কোষ পর্দা কিন্তু প্রভেদক ভেদ্য। কোষ পর্দা সমস্ত জিনিসকে ভেতরে প্রবেশ করতে দেয় না। সিলেক্টিভলি পারমিয়েবল বলা হচ্ছে, ইংলিশ টার্মটাতে বলা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ ও গেটকিপারের মতো কাজ করে, সমস্ত জিনিসকে কোষের ভেতরে প্রবেশ করতে দেয় না। কোষের পরিবেশকে রক্ষা করার জন্য বা কোষের ভেতরের যে অঙ্গাণুগুলো আছে তারা যেন ঠিকঠাক কাজ করতে পারে, কোষের সজীবতা রক্ষা করার জন্য যা যা ভেতরে ঢুকতে দেওয়া প্রয়োজন তাই তাই প্রবেশ করতে দেয়, এবং যা যা বাইরে বের করে দেওয়া প্রয়োজন তাই তাই বাইরে বের করতে দেয়। এটা হলো কোষ পর্দার কাজ। এরপরে দেখো এই উদ্ভিদ কোষে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, প্রাণী কোষেও নিউক্লিয়াস আছে। উদ্ভিদ কোষে এই যে গোলগি বডি দেখতে পাচ্ছি, প্রাণী কোষেও গোলগি বডি রয়েছে। উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া আছে, প্রাণী কোষেও আছে। উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া, প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো বড় বড় আছে, অর্থাৎ গহ্বর আছে, ফাঁকা স্থান আছে বড় বড়, যেটা কিন্তু প্রাণী কোষে নেই। প্রাণী কোষে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গহ্বর আছে, কিন্তু বড় গহ্বর নেই, ভ্যাকুয়াল নেই। আর প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, এই যে এই জায়গাটা সেন্ট্রোজোম, এই জায়গাটা সেন্ট্রোজোম আছে, এই যে দুটো পিপের মতো অংশ যা কোষ বিভাজনে সাহায্য করে। আর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, আছে মাইক্রোটিউবিউল, যেটা কোষ বিভাজনে সাহায্য করছে। তো এই গেল উদ্ভিদ কোষ প্রাণী কোষের কিছু পার্থক্য। এবার দেখো এই যে কোষ পর্দাটা, এর ভেতরের পুরো অংশটাকে বলা হচ্ছে, এর ভেতরের যে এই যে পুরো অংশটা যার মধ্যে এই অঙ্গাণুগুলো রয়েছে, সেই পুরো অংশটা যেটা অর্ধতরল জেলির মতো থকথকে একটা অংশ, এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ পর্দার ভেতরের এই সমস্ত অংশটাই কিন্তু প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজমের
আবার দুটো অংশ, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? কোষের মধ্যে সর্বাপেক্ষা যে ঘন অংশটা বা ঘন গোলাকৃতির অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, উভয় কোষেই রয়েছে। আর নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি কোষের পুরো অংশটা আঠালো থকথকে জেলির মতো অংশ, ধাত্র, যার মধ্যে অন্য কোষ অঙ্গাণুগুলো ভাসমান রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস বাদে কোষের পুরো অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে কোষ অঙ্গাণু আর একটা নির্জীব পদার্থ বা অর্গাস্টিক এলিমেন্ট সাবস্টেন্স। কি সজীব পদার্থ কোনগুলো? যেগুলো কোষ অঙ্গাণু কোনগুলো? কোষ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব কোষ অঙ্গাণু সাইটোপ্লাজমের, রাইবোজোম, লাইসোজোম। আর নির্জীব পদার্থ হচ্ছে খরিত বস্তু, খাদ্য, বিভিন্ন খরিত বস্তু, উৎসেচক, হরমোন, এগুলো নির্জীব পদার্থ। এবার আমরা বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে ডিটেলে জানবো। প্রথমেই বলেছিলাম যে কোষ পর্দা তিনটে ত্রিস্তরীয় একটা পর্দা। সেই ত্রিস্তরীয় কি দিয়ে তৈরি হচ্ছে? প্রোটিন, লিপিড আর প্রোটিন, ফসফোলিপিড। প্রোটিন, লিপিড আর প্রোটিন। দেখো ফসফোলিপিড, এই যে ফসফোলিপিড আর প্রোটিন, এটা দিয়ে তৈরি হয়েছে কোষ পর্দাটা। এটা প্রভেদক ভেদ্য, আগেই বলেছি সব জিনিসকে ভেতরে প্রবেশ করতে দেয় না। ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভেতরে এবং বাইরের জিনিসপত্র আদান প্রদান চলে। তো এটা যা যা ভেতরে ঢুকতে দেওয়া প্রয়োজন তাকেই দেয়, বাকিদের দেয় না। এটা গেল হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। এরপরে আসছে নিউক্লিয়াস। এটা কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ একে বলা হচ্ছে ব্রেন অফ দ্য সেল বা কন্ট্রোলার অফ দ্য সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, উনি আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। এটা আসে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন। এবার দেখো নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় ল্যাস আর নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। এই যে নিউক্লিয় পর্দা, যেটা সবচেয়ে বাইরের লেয়ার, বাইরে পর্দা ঘেরা, প্রত্যেকটা অঙ্গাণুই পর্দা ঘেরা। বেশিরভাগ অঙ্গাণু, কিছু কিছু অঙ্গাণু আছে যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম, এরা পর্দাহীন। বাকি বেশিরভাগ অঙ্গাণুগুলো, কোষ অঙ্গাণুগুলোই পর্দা ঘেরা। পর্দা কি করে? ভেতরের অংশকে রক্ষা করে। এই যে নিউক্লিয়াসের এই পর্দাটা দ্বি একক পর্দা, অর্থাৎ দুটো লেয়ার, একটা ভেতরের লেয়ার আর একটা বাইরের লেয়ার। এই পর্দাটা অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয়ার পোর। আর দেখো নিউক্লিয়াসের মধ্যে এই যে যে গোলাকার অংশ, দানাযুক্ত হতে পারে, সূত্রাকার হতে পারে, অনিয়তাকার হতে পারে, এটা আরএনএ দ্বারা গঠিত, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাসের বাইরে যে ধাত্রটা থাকে নিউক্লিয়াসে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে যে সুতোর মতো অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সূত্রাকার অংশ, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা। এর মধ্যে থাকছে ডিএনএ। ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশগত বৈশিষ্ট্য বহন করে। আমাদের দেহের সমস্ত জিনিস, যেমন ধরো তোমাদের চোখ, চোখের রং, চোখের মনির রং, চুল কেমন হবে, চুল স্ট্রেট হবে না কার্লি হবে, সেই সমস্ত কিছু নির্ধারণ করে কিন্তু এই ডিএনএ। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর ফুল ফর্মও পরীক্ষায় আসে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কিন্তু নির্ধারণ করছে বংশগত বৈশিষ্ট্য। এই ডিএনএ থাকছে ক্রোমাটিনের মধ্যে, নিউক্লিয় জালিকার মধ্যে। এই নিউক্লিয় জালিকাটা আবার যখন কোষ বিভাজিত হবে তখন সূত্রাকার, মানে নির্দিষ্ট, এই সূত্রাকার থেকে ওরা নির্দিষ্ট আকার নেবে, পেঁচালো সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এরকম আকৃতির হবে। তখন এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ক্রোমোজোমের আকার নেবে।
তাহলে নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? ব্রেইন অফ দ্য সেল। এটা কিন্তু আসে ব্রেইন অফ দ্য সেল কাকে বলা হচ্ছে? কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ সেল, অথবা কন্ট্রোলার অফ দ্য সেল বা নিয়ন্ত্রক, কোষের নিয়ন্ত্রকও বলা হচ্ছে নিউক্লিয়াসকে। এবার দেখব সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না। সেন্ট্রোজোম নিউক্লিয়াসের কাছে তারকার মতো উজ্জ্বল একটা কোষাঙ্গাণু। দেখো এইটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে দুটো এই যে এরকম পিপের, দুমুখ খোলা পিপের মতো আকৃতির দুটো সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওল 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত হয়। এই সেন্ট্রিওলের কাজ হলো যখন কোষ বিভাজিত হবে, অর্থাৎ একটা কোষ থেকে আরো দুটো কোষ সৃষ্টি হবে, সেই কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল মাইক্রোটিউবিউল বা বেমতন্তু, এই কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে। আর সেন্ট্রিওল বাদে বাকি এই জায়গাটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল এই দুটোকে নিয়েই হচ্ছে সেন্ট্রোজোম। এই অঙ্গাণুটা কোষ বিভাজনে সাহায্য করে। আর নার্ভ সেলে বা স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না, সেই কারণে নার্ভ সেল কিন্তু বিভাজিত হয় না। দেখো নিউক্লিয়াস তো আমরা বললাম যে কোষের ব্রেন, এটাও কিন্তু সব কোষে থাকে না। কোন কোষে থাকে না? মানুষের পরিণত লোহিত রক্তকণিকার কোষ নিউক্লিয়াস বিহীন। এটাও কিন্তু আসে পরীক্ষায় যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। সেখানে পরিণত লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না। আর উদ্ভিদদের ক্ষেত্রে যে ফ্লোয়েম কলা শিবনল, তার মধ্যেও নিউক্লিয়াস থাকে না। এই দুটো কথাও মাথায় রাখবে। এবার দেখবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে কোষটাকে যদি একটা ফ্যাক্টরি ধরা হয় আর নিউক্লিয়াস যদি তার কন্ট্রোলার হয়, তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দেয়। মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু। যেমন নিউক্লিয়াসে দ্বি একক পর্দা ছিল, ঠিক সেরকমই মাইটোকন্ড্রিয়াতেও দ্বি একক পর্দা আছে। বাইরের বহির্পর্দা আর এটা অন্তর্পর্দা। বহির্পর্দাটা মসৃণ, কিন্তু অন্তর্পর্দাটা ভেতরের দিকে এরকম আঙুলের মতো ভাঁজ হয়ে গেছে। দেখো আঙুলের মতো শেপ, একে বলা হচ্ছে, এই আঙুলের মতো ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। আর এই পর্দার ভেতরে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের মানবদেহের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মানুষ খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ পারে খাদ্য তৈরি করতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে উদ্ভিদ, আর সেই খাদ্যটা গ্রহণ করার পর উদ্ভিদ এবং প্রাণী উভয়ই খাদ্য শক্তিটাকে ভেঙে সমস্ত কার্যকলাপগুলো চলে। তো সেই খাদ্যের শক্তিটা বেরিয়ে আসে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার দুটো অংশ হচ্ছে গ্লাইকোলাইসিস, সবাত শ্বসন প্রক্রিয়া গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র নিয়ে তৈরি দুটো পর্যায়। সেই গ্লাইকোলাইসিস হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, আর ক্রেবস চক্রটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপাদিত হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে, সেই কারণে ক্রেবস চক্রকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এই কথাটা আসে যে শক্তি উৎপাদন কেন্দ্র কোনটা কোষের, বা কোষের শক্তি ঘর কোনটা, তখন কিন্তু উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। দেখে নিই পরের কোষাঙ্গাণু। পরের কোষাঙ্গাণুটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কোথায় থাকছে? নিউক্লিয় পর্দা। এই যে নিউক্লিয় যে পর্দা নিউক্লিয়াসের, এই পর্দার থেকে সাইটোপ্লাজমের মধ্যে থাকছে কোষ পর্দা পর্যন্ত। নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত পুরো স্থানটাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু ধরনের দেখতে পাওয়া যায়। একটা দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটা রাফ দানা, বাইরে দানা থাকার জন্য এটা অমসৃণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই যে দানা আছে, এই দানাগুলো হলো রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে লেগে রয়েছে। আর এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এর গায়ে কোনো দানা নেই। এর কাজ কি? এর কাজ হলো এটা ট্রান্সপোর্টেশন সিস্টেম। মাইটোকন্ড্রিয়া যেমন পাওয়ার সাপ্লাই দেবে, এটা কি করবে? এটা ট্রান্সপোর্ট করবে সমস্ত জিনিসপত্র যা কোষে উৎপন্ন হবে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া। এবং এর মধ্যেও প্রোটিন উৎপাদিত হয়। কেন? কারণ এই যে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম লেগে রয়েছে, রাইবোজোমের কাজই হলো প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন তৈরি করা। সেই কাজটাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করছে। এছাড়াও ক্যালসিয়াম আয়নকে নিয়ন্ত্রণ করে, কার্বোহাইড্রেট বিপাক, বিভিন্ন জিনিসপত্র বিপাকগুলো দেখে এবং কোষের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা থেকে একটা আলাদা রাখে। তাহলে এই গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরীক্ষায় কিন্তু প্রোটিন সংশ্লেষ করে কে বলে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম অপশান থাকলে রাইবোজোম উত্তর হবে, কিন্তু যদি একসাথে 2-3টা অর্গান থাকে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম যে অপশানটায় আছে সেটাই উত্তর হবে। পরের অঙ্গাণু, এটা হচ্ছে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস। এটা একক পর্দা বেষ্টিত। দেখো চ্যাপ্টা থলির মতো অংশ থাকে কিছু, এটাকে বলা হচ্ছে সিস্টার্নি। আর বড় বড় গহ্বর থাকে কিছু, সেটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াল। আর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গহ্বর থাকে সেটাকে বলা হচ্ছে ভেসিকল। তো এই 3 ধরনের দেখতে পাওয়া যায় থলি। এটা থলির মতো অংশ। এর কাজ কি? এর কাজ হলো প্যাকেজিং করা। প্যাকেজিং করে গোলগি বডি, বা সঞ্চয় ভাণ্ডার হিসাবেও কাজ করে। কি প্যাকেজিং করে? এই যে রাইবোজোম প্রোটিন উৎপন্ন করছে সেটা গোলগি বডিতে যখন আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে, তখন গোলগি বডি কি করে? সেটাকে প্যাকেজিং করে। অর্থাৎ কোষ থেকে প্রোটিন উৎপন্ন হয়েই বাইরে চলে আসতে তো পারবে না, তার বাইরে ভেসিকলের একটা লেয়ার তৈরি করা, এই কাজগুলো করছে হচ্ছে গোলগি বডি। সেই জন্য গোলগি বডিকে বলা হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিংয়ের ডিপার্টমেন্টটা হচ্ছে গোলগি বডি, যাতে করে সেটা কোষের বাইরে যাওয়ার মতো হয় সেটা করে। আর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে হচ্ছে গোলগি বডি। এবার দেখো প্লাস্টিড। এটা উদ্ভিদের একটা কোষ অঙ্গাণু, এটা প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। প্লাস্টিড, তোমরা কোরোপ্লাস্টের একটা ছবি দেখতে পাচ্ছ এখানে। কোরোপ্লাস্ট এই যে স্টোমা, গ্রানা, এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়। প্লাস্টিড দ্বি একক পর্দা বিশিষ্ট একটা বেষ্টিত একটা কোষ অঙ্গাণু, যা কি করে? খাদ্য সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে। মানে খাদ্য থাকে এতে সঞ্চিত হয়ে। আর উদ্ভিদের বর্ণ নির্ধারণ করে। কিভাবে? ধরনের প্লাস্টিক দেখা যায়? 2 ধরনের। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা লিউকোপ্লাস্ট। বর্ণযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর বর্ণহীন লিউকোপ্লাস্ট বর্ণহীন। এই ক্রোমোপ্লাস্ট আবার অনেকগুলো হয়। সবুজ বর্ণের যেটা সেটা হচ্ছে কোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদের সবুজ অংশে দেখতে পাওয়া যায়, গাছের ছাল, ডালপালা, পাতা মেনলি, যাতে খাদ্য তৈরি হয়, ক্লোরোফিল থাকে। কোরোপ্লাস্ট। জেন্থোপ্লাস্ট, এটা এখানে সবুজ বর্ণের দেখিয়েছে। জেন্থোপ্লাস্ট হলো হলুদ বর্ণের প্লাস্টিক। হলুদ বর্ণ হবে হচ্ছে জেন্থোপ্লাস্টের। এটার বর্ণ হচ্ছে হলুদ বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে জেন্থোপ্লাস্ট। এছাড়াও লাল বর্ণের যে প্লাস্টিক তাকে বলা হয় রেডোপ্লাস্ট। বাদামি বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে ফিওপ্লাস্ট। আর কমলা বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। আর খাদ্য সঞ্চয় হিসাবে যে কাজ করে বর্ণহীন যে প্লাস্টিকটা, লিউকোপ্লাস্ট, যেটা সূর্যের আলোর বিপরীত দিকে থাকে, মূলে থাকে যে প্লাস্টিকটা, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সেই লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের। কেমন খাদ্য সঞ্চিত রাখছে সেই অনুযায়ী লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যামাইলোপ্লাস্ট, এটা অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার বা কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে এর মধ্যে। অ্যালাইওপ্লাস্ট, এর মধ্যে স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ ফ্যাট সঞ্চিত থাকে। আর প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোনপ্লাস্ট, এর মধ্যে থাকছে প্রোটিন সঞ্চিত থাকে। এই গেল প্লাস্টিক। এবার দেখো রাইবোজোম খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে, প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম কোথায় থাকে? এই যে বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে যে দানা দানা অংশ, সেটার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকছে রাইবোজোম। এছাড়াও কোষের বিভিন্ন জায়গায় এরকম বিক্ষিপ্ত ছড়িয়ে থাকছে রাইবোজোম, যার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আর প্রোক্যারিওটিক কোষ, যেটা আদি কোষ, তার মধ্যেও কিন্তু রাইবোজোম থাকে, সেটা 70S। আর যেটা উন্নত শ্রেণীর প্রাণীদের থাকছে ইউক্যারিওটিক কোষে, সেটা 80S।
রাইবোসোম গেল। এবার আসছি পরের কোষাঙ্গাণু লাইসোজোম। লাইসোজোম হলো একটা পর্দা ঘেরা কোষাঙ্গাণু। এর মধ্যে কি থাকছে? এর মধ্যে থাকছে, দেখো এই যে লাইসোজোম পর্দা ঘেরা কোষাঙ্গাণু, এরম কোষের সাইটোপ্লাজমে থাকছে। এর মধ্যে থাকে হাইড্রোলাইটিক এনজাইম, প্রায় 50 ধরনের উৎসেচক থাকে লাইসোজোমের মধ্যে, যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুকে হজম করতে পারে, পরিপাক করতে পারে। এই লাইসোজোম কি হয়, যখন কোষ ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়, তখন লাইসোজোম তার বাইরের পর্দাটাকে ফাটিয়ে দেয়। ফাটিয়ে দিলে কি হবে, ভেতরের যে এই উৎসেচকগুলো, হাইড্রোলাইটিক উৎসেচক, এটা বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বাকি যে এই যে অঙ্গাণুগুলো আছে এদেরকে নষ্ট করে দেয়। এদেরকে নষ্ট করে দেয়, এই কারণে পুরো কোষটার মৃত্যু ঘটে। সেই কারণে লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ অফ সেল। সুইসাইডাল ব্যাগ এটাও কিন্তু আসে, আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি বলা হচ্ছে লাইসোজোমকে। তাহলে এই গেল আজকের আলোচনা। তোমাদের যদি আজকের পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।